Hello everyone. আসসালামু আলাইকুম everyone. কেমন আছো সবাই? কি অবস্থা? Good morning. একটু জানাও দেখি তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্লাসের। সাউন্ড ঠিক আছে? সবাই একটু জানাও তো ভাইকে সাউন্ড এবং ক্লাসের ভিডিও সবকিছু ঠিক দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা ক্লাস করব হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম নিয়ে। সিনোনিম অ্যান্টোনিম আসলে কিভাবে সলভ করবা, কিভাবে পড়বা, কোত্থেকে পড়বা, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। প্লাস আমরা প্রিভিয়াস প্রশ্ন সলভ করে দেখাবো যে আসলে কিভাবে সলভ করতে হয়, সলভ করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো মেনে চলতে হয়। ঠিক আছে? তাহলে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, সালাম জানাচ্ছ সবাই। আচ্ছা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ আমরা ক্লাস শুরু করি ধীরে ধীরে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ আমরা তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো। হ্যাঁ অনেকেই বাংলাদেশে ক্রিকেট খেলা দেখতেছো হয়তো, কিন্তু তোমাদের এই টাইমটা আমি মনে করি না এই মুহূর্তে এত সময় নষ্ট করার মতো সময় তোমাদের আছে। আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। আমরা খুব ধীরে সুস্থে ক্লাসটা করব। এটা হচ্ছে সকালের ক্লাস, যেহেতু মর্নিং শিফটের ক্লাস, সো ধীরে সুস্থে আমরা ক্লাসটা করব। তবে এটা মনে রাখবো যে ওই যে অফলাইনে পড়ার যে ফ্লেভারটা আছে ওইটা দিয়ে আমরা পড়াশোনা করবো। ঠিক আছে? মনে হবে অফলাইনে পড়তেছো, ওইভাবে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তোমরা সবাই আসলে আশা করি যার যা কাজকর্ম শেষ করে বসেছো। ওকে, তাহলে সবাই রেডি? আজকে কিন্তু প্র্যাকটিস সেশন অনেক বেশি আছে, অনেক বেশি ভোকাবুলারি শিখতে হবে, অনেক বেশি ভোকাবুলারি লিখতে হবে খাতার মধ্যে। ঠিক আছে? ওকে ভাইয়া নিউ, তুমি নিউ? ওকে ঠিক আছে, ওয়েলকাম তোমাকে। ওকে, এটা হচ্ছে এনামুল হক। এনামুল হক আমাদের কোর্সের মধ্যে নিউ স্টুডেন্ট। এনামুল হক, তোমাকে কংগ্রাচুলেট এই কোর্সের মধ্যে, তোমাকে বেস্ট উইশ জানাচ্ছি। তোমার জন্য পরবর্তী দিনগুলো ভালোভাবে কাটে। ওকে চলো আমরা একটু দেখি যে সিনোনিম অ্যান্টোনিম জিনিসটা আসলে কি। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমস এর ক্ষেত্রে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে আসলে কোনো ধরনের টিপস, ট্রিক্স, রুলস আসলে এখানে কাজ করে না। অর্থাৎ মূল কথাটা কি বলতেছে, তোমার একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের মধ্যে 10টা ওয়ার্ড তোমাকে বের করে দিবে, করে বলবে এই শব্দটা সিনোনিম লিখো, এই শব্দটা অ্যান্টোনিম লিখো। এইটুকুই কিন্তু কাজ, তোমার আর কোনো কাজ নাই। তাহলে এইখানে মূল কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোন নিয়ম মানার কোনো বা নিয়ম শেখার কোনো গুরুত্ব নেই। নিয়ম শেখার কোনো গুরুত্ব নেই। ঠিক আছে? তাহলে আমরা সিনোনিম অ্যান্টোনিমে যে কথাটা মনে রাখবো, নিয়ম শেখার গুরুত্ব নেই। বুঝে গেল? এইটা হচ্ছে প্রথম কথা। এখানে কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই, বসে বসে মুখস্থ করব শব্দ, আর প্যাসেজের মধ্যে যেই লাইনে আসবে সেটার অর্থ অনুযায়ী ব্যবহার করবো। দ্যাটস ইট। আমার কাছে হচ্ছে ভোকাবুলারিতে আমি রিচ হওয়া, খুবই এনরিচ হওয়া। আচ্ছা, 2 নাম্বার যে কথাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা কি? 2 নাম্বার কথা হচ্ছে এখানে তোমাকে প্র্যাকটিসটাই মূল ব্যাপার। প্র্যাকটিসটা মূল ব্যাপার এখানে। তাহলে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার যে পার্ট অফ স্পিচটা ঠিক রাখা। পার্টস অফ স্পিচ ঠিক রাখা। আচ্ছা, এইটার মানে কি বলো? অর্থাৎ প্যাসেজের মধ্যে যেই ওয়ার্ডটা যেই পার্ট অফ স্পিচে দেওয়া আছে, ধরো প্যাসেজের মধ্যে নাউনে দেওয়া আছে, তুমি অ্যানসারটা নাউনেই করবা। ধরো একটা ওয়ার্ডে বলো যে ফ্যামিলিয়ার, এই ওয়ার্ডটা ফ্যামিলিয়ার কি আছে? অ্যাডজেক্টিভে। তাহলে তোমার প্রশ্নে যদি খেয়াল করো, ফ্যামিলিয়ারটা যদি অ্যাডজেক্টিভে থাকে তাহলে তুমি অ্যানসারটা কি করবা? এটা আসে কিসে? অ্যাডজেক্টিভে, রাইট? তাহলে তুমি অ্যানসারের ক্ষেত্রে মাথায় রাখবা, এটা কিন্তু অ্যানসারটা যখন করবা তখন সেটাও অ্যাডজেক্টিভই করতে হবে। তাহলে কোয়েশ্চেন এবং অ্যানসার একই পার্ট অফ স্পিচে রাখা লাগবে। বুঝে গেল?
একদম সহজ ব্যাপার। নাউনে থাকলে নাউনের মতো অ্যান্সার করবা, অ্যাডজেক্টিভে থাকলে অ্যাডজেক্টিভ অ্যান্সার করবা, ভার্বে থাকলে ভার্বে অ্যান্সার করবা। এই ব্যাপারটা হচ্ছে সহজ একটা কথা। প্রশ্নে যেই পার্ট অফ স্পিচ দেওয়া আছে প্রশ্নটার মধ্যে, প্রশ্ন তুমি ওই উত্তর করবা। এই প্রশ্নটা প্যাসেজে অন্যটা থাকতে পারে, ওইটা ম্যাটার না। প্রশ্ন যেখানে দেওয়া আছে, নিচে প্রশ্ন দেওয়া থাকবে আলাদা করে, ওই আলাদা প্রশ্নের মধ্যে যে পার্ট অফ স্পিচ তুমি ওইটা ইউজ করবা। পার্ট অফ স্পিচ ঠিক রাখা। আর 3 নাম্বার হচ্ছে প্রচুর ভোকাবুলারি জানা, প্রচুর ভোকাবুলারি শেখা, ভোকাবুলারি শেখা। বুঝতে গেল? অর্থাৎ তুমি বললা যে ভাই আমি অনেক সূত্র শিখবো, অনেক বেশি রুলস মুখস্থ করব, এই ক্ষেত্রে তোমার কোনো ধরনের কাজে আসবে না। তোমাকে টু দা পয়েন্টে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ভোকাবুলারি মুখস্থ করার জন্য যে প্র্যাকটিস শিটটা ইম্পর্টেন্ট, এটা আমি ইতোমধ্যেই তোমাদের সায়াম ভাইকে দিয়ে দিছি। তোমাদের সায়াম ভাই আজকে তোমাদেরকে সেটা দিয়ে দিবে, ঠিক আছে? ভোকাবুলারির জন্য প্র্যাকটিস শিট আমি ইতোমধ্যেই তোমাদের সায়াম ভাইকে দিয়ে দিছি, এই সিনোনিম অ্যান্টোনিম উপর একটা পূর্ণাঙ্গ প্র্যাকটিস শিট। আসো আমরা একটু বিগত বছরগুলোর প্রশ্ন কেমন এসেছে এই প্রশ্নগুলো আমরা একটু অ্যানালাইসিস করব, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রশ্ন কেমন হবে, আমরা কিভাবে প্রস্তুতি নিব। খেয়াল করব। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের একটা টোটাল প্রশ্ন, দেখা যাচ্ছে পুরোটা? এইটা হচ্ছে আমাদের মূল প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি প্রশ্ন কিভাবে আসে। ওকে, যেমন দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটার মধ্যে এখানে কিন্তু আমি রং করে দিয়েছি বোঝার সুবিধার্থে। প্রশ্নের মধ্যে তার রং করে দেওয়ার সুযোগ নেই না, প্রশ্ন শুধু কালো লেখা থাকবে। কিন্তু এই কালো লেখাগুলো আবার তোমাকে নিচে 10টা এভাবে দেওয়া থাকবে, অর্থাৎ তুমি কোন শব্দটা সিনোনিম করবা, কোন শব্দটা অ্যান্টোনিম করবা, এটা নিচে সুন্দর করে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো ANT অ্যান্টোনিম, SYN সিনোনিম, এটা হচ্ছে আমাদের হিন্টস। এই অনুযায়ী আমি অ্যান্সারটা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা, এবার একটু প্রশ্নটা দিয়ে তাকাই, এবার আমরা ভোকাবুলারি বুঝে বুঝে অ্যান্সার করি। খেয়াল করো কি বলছে, হি ইজ অপটিমিস্টিক অফ সাকসেস। আচ্ছা, অপটিমিস্টিক মানে কি বলো দেখি, কি হতে পারে? হি ইজ অপটিমিস্টিক অফ হিজ সাকসেস, সে তার সফলতার ব্যাপারে খুবই আশাবাদী। অপটিমিস্টিক মানে কি পাইলাম আমরা? আশাবাদী, মানে আশা করা যে আমি এটা পারবো, আমি এটা পাবো, আমি এটা করতে পারবো, আমি এটা হতে পারবো। তাহলে হচ্ছে অপটিমিস্টিক মানে কি? আশাবাদী। তাহলে আশাবাদী কি চেয়েছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ চেয়েছে। ওকে, আমরা এটা পরে অ্যানসার করতেছি। অফ হিজ সাকসেস, তার সফলতার ব্যাপারে। আমরা প্রতি একটা সেন্টেন্স ধরে ধরে সলভ করব। তাহলে বলছে যে সে তার সফলতার ব্যাপারে কি বলেছে, খেয়াল করো তো, সে তার সফলতার ব্যাপারে খুবই আশাবাদী। তাই না? এমন হয় না যে আমি ম্যাচটা জিতবই, বাংলাদেশ আজকে ভাবতেছে আমি ম্যাচটা জিতবই, দিন শেষে দেখা যাবে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। তো এই যে অবস্থা যে আশাবাদী, এইটা সিনোনিমের বিপরীত কি এই শব্দটা? আচ্ছা, আসি আমরা অপটিমিস্টিক মানে কি? আশাবাদী, তাই তো? তাহলে আশাবাদী এটার বিপরীত কি হতে পারে? অপটিমিস্টিক এর বিপরীত শব্দ হচ্ছে পেসিমিস্টিক। কি পাই আমরা? পেসিমিস্টিক। পেসিমিস্টিক, অথবা এটার আরেকটা ওয়ার্ড হতে পারে, ধরো কি আশাবাদী, তাহলে কি হবে? নিরাশ, তাই না? হোপলেস, হোপলেস, অথবা হতে পারে এইমলেস। কি হতে পারে? এইমলেস। ওকে, আচ্ছা, এবার আসি সফলতা। এটা নাউনে আছে, এটা কিসে আছে? নাউনে। তাহলে সফলতার বিপরীত বলছে, এটাও বিপরীত শব্দ। তাহলে সফলতার বিপরীত কি? ব্যর্থতা। তাহলে সফলতার বিপরীত আমরা কি পাই? ব্যর্থতা। তাহলে ব্যর্থতা কি হবে? ফেইলিওর, রাইট? ফেইলিওর হতে পারে। আরো কি হতে পারে? আরো একটা সুন্দর ওয়ার্ড হচ্ছে একদম চরম ব্যর্থতা। একটা জিনিস করতে গিয়ে তুমি একদম ফেল করছো, একদম সবকিছু গোলমাল করে ফেলছো, এটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। এটা কি ওয়ার্ডটা? ক্যাটাস্ট্রফি। তাহলে আমরা দুইটা ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে সাকসেসের বিপরীত শব্দ হচ্ছে ফেইলিওর। খেয়াল করো, তুমি যদি শুধু ফেইল দাও তাহলে কিন্তু অ্যান্সারটা হচ্ছে না, কারণ সাকসেস আছে নাউনে, তোমাকে ফেইলিওর নাউন দিতে হবে, ক্যাটাস্ট্রফি ও নাউন। তাহলে এই দুইটা সেম পার্ট অফ স্পিচে দিবা, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্ট দিলে কি হবে? ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্ট অর্থ হচ্ছে হতাশা। ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশা, হতাশা খুব একটা যায় না কিন্তু, হ্যাঁ। হোপলেস মানে আশাহীন, আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে তুমি কারো একটা কথায় খারাপ লাগছে, এই ব্যাপারটা মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ। আচ্ছা, দিতে পারো, তাহলে ডিসঅ্যাপয়েন্ট না, তুমি চাইলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিতে পারো।
অ্যাপয়েন্টমেন্ট। ওকে, নাউন ফর্মটা রাখবা, যেহেতু না এটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হবে, ডিসঅ্যাপয়েন্টেড যেহেতু অ্যাডজেক্টিভ আছে, ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, তোমরা নিজের অ্যান্সার করো, হ্যাঁ তোমরা কমেন্টের মধ্যে তোমার যেটা মনে হয় অ্যান্সার করো, আমি এটা আবার রিপ্লাই দিব কোনটা হবে কোনটা হবে না। হ্যাঁ স্যার, ফার্স্ট আপনার লাইভ করছি আহমেদ তানভীর, ঠিক আছে তানভীর, তুমি ক্লাসে মনোযোগী হও, ক্লাসটা ভালোভাবে করো। তাহলে আমরা বুঝলাম যে প্রতিটা ক্ষেত্রে খেয়াল রাখবো যে যে ওয়ার্ডটা আমার প্রশ্নে দেওয়া আছে ওই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচে আছে ওই অনুযায়ী অ্যান্সারটা করবো, ঠিক আছে। আচ্ছা এখানে আসি, তারপরের লাইন, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, হার্ডটা কিন্তু এখানে অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার। সে কঠোর পরিশ্রম করে বা খুব যথেষ্ট পরিশ্রম করে, and abides by his teacher's guidance বা গাইডলাইন্স, এবং সে তার শিক্ষকের পরামর্শ, শিক্ষকের যেই উপদেশ সেগুলো সে মেনে চলে, ঠিক আছে। এবার আসি আমরা, তাহলে হার্ড মানে কি কঠোর ভাবে, এটা অ্যাডভার্ব তাই না। তাহলে হার্ড এর সিনোনিম কি হবে? হার্ড এর সিনোনিম তুমি দিতে পারো হচ্ছে কি বলা যায়, তুমি সিরিয়াসলি, রাইট, সিরিয়াসলি, সে খুবই সিরিয়াসলি পড়াশোনা করে, এইটা দিতে পারো। আবার তুমি কি দিতে পারো দেখো তো, তুমি চাইলে দিতে পারো এই জায়গার মধ্যে কঠোর ভাবে। কঠোর ভাবে এখানে শব্দটা কিন্তু খুব শক্তি দিয়ে কাজটা ব্যাপারটা এরকম বোঝায় নাই, বুঝেছে, খুব পরিপূর্ণ ভাবে, খুব পর্যাপ্ত ভাবে। তাহলে সিরিয়াসলি হতে পারে, এখানে প্রপারলি হতে পারে, প্রপারলি হতে পারে। আবার কঠোর ভাবে, শারীরিক শক্তি দিয়ে কঠোর বোঝাতে তো একটা সুন্দর শব্দ আছে, সেটা কি ল্যাবরাসলি। ল্যাবরাসলি মানে হচ্ছে কঠোর পরিশ্রম করে, হ্যাঁ শারীরিক পরিশ্রমটা বোঝায়। তাহলে আমি কি পাচ্ছি খেয়াল করো তো, হার্ড মানে হচ্ছে কঠোর ভাবে, যথার্থ ভাবে, সিরিয়াসলি, প্রপারলি, ল্যাবরাসলি, ঠিক আছে। আচ্ছা তারপর আসি গাইডলাইন্স। গাইডলাইন্স এর সিনোনিম, তাহলে গাইডলাইন্স মানে কি উপদেশ, তাই না, শিক্ষকের উপদেশ। তাহলে কি হবে, তাহলে গাইডলাইন্স এর সিনোনিম তো আমি কি পাই, অ্যাডভাইস পাই না, অ্যাডভাইস সিনোনিম, এটা কিন্তু নাউনে আছে, এটা নাউনে। আবার দেখো এই যে গাইডলাইন্স এর সিনোনিম কিন্তু গাইডেন্স হয়, গাইডেন্সও কিন্তু সিনোনিম ওয়ার্ড। তাহলে কি হয়, গাইডেন্স, GUIDANC, তাই না। ওকে, তাহলে কি পাচ্ছি, এটা গাইডলাইন্স এর সিনোনিম অ্যাডভাইস অথবা গাইডেন্স। পরীক্ষা কিন্তু তুমি যে কোনো একটা দিবা, খেয়াল করো এখানে দুইটা আছে বলে যে ভাই পরীক্ষা আমি নিজে দুইটাই দিয়ে দিই, না এইটা কিন্তু করা যাবে না। তুমি পরীক্ষায় দিবা একটা অপশন উত্তর করবা, কারণ কি, এটার কারণ হচ্ছে তোমার পরীক্ষায় তুমি কতটা পণ্ডিত এইটা যাচাই করার প্রয়োজন নাই, তুমি উত্তরটা পারো কি না, দ্যাটস হোয়াট ইউর টিচার ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড, ট্রাইস টু নো। এই জন্য চেষ্টা করবা যে 3-4টা অ্যান্সার তুমি পরীক্ষা খাতায় লিখবা না, আমরা এখানে দিচ্ছি যেন তোমার প্র্যাকটিস করতে সহজ হয়। আচ্ছা তারপরে আসি, কি বলছে খেয়াল করো, হি মানে ওই ছেলেটা হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু বি ডিলিজেন্ট। তাহলে হি ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড অথবা হি আন্ডারস্ট্যান্ডস, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তাহলে সে বুঝতে পারে যে দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু বি ডিলিজেন্ট, পরিশ্রমী হওয়া, ঠিক আছে, পরিশ্রমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা একজন মানুষ জানে যে খুব আশাবাদী তার নিজের সফলতা নিয়ে। তাহলে যেই ব্যক্তি সফলতা নিয়ে আশাবাদী, ধরো তোমরা কেউ চিন্তা করতেছো যে আমি এইচএসসি পরীক্ষার মধ্যে A+ পাবো, তাই না। তাহলে এখন A+ পাবে যেই ছেলেটা আশা করতেছে, সে কি এইটা কখনো আশা করে যে আমি পড়াশোনা না করে A+ পাবো? এইটা কিন্তু সে আর আশা করে না। তার মানে যেই ছেলে A+ পাবে এই ব্যাপারে আশাবাদী, সে এইটাও জানে যে আমার A+ পাইতে হলে আমার কঠোর পরিশ্রম করতে হবে, এর বাহিরে কোনো কথা হইতে পারে না, তাই না। আচ্ছা তাহলে এইখানে আসি, খেয়াল করি, তাহলে হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু বি ডিলিজেন্ট, তাহলে সে জানে যে পরিশ্রমী হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, রাইট। তাহলে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, জানা কোনো জিনিস, তাহলে জানা যদি ধরি, তাহলে জানা ধরলে কি আসবে, নো, রাইট। আর বোঝা ইংলিশ আরেকটা আছে, কি হয়, রিয়েলাইজ, রাইট, রিয়েলাইজ, সহজ ওয়ার্ড, রিয়েলাইজ। ইম্পর্টেন্টের চেয়েছে কি বিপরীত শব্দ, তাহলে গুরুত্বপূর্ণ, অগুরুত্বপূর্ণ। তাহলে ইম্পর্টেন্টের বিপরীত কি, আনইম্পর্টেন্ট হতে পারে, ইনসিগনিফিকেন্ট হতে পারে, মাইনর হতে পারে, নেগলিজিবল হতে পারে। কি হতে পারে, নেগলিজিবল মানে অগুরুত্বপূর্ণ, ঠিক আছে, নেগলিজিবল, নেগলিজিবল। ওকে, তাহলে দেখো কতগুলো ওয়ার্ড হয়, খেয়াল করো কতগুলো ওয়ার্ড।
একটা শব্দের অনেক সিনোনিম অনেক অ্যান্টোনিম হতে পারে, বাট তুমি পরীক্ষায় তোমার কাছে যেটা মনে আছে যে স্পেলিংটা তুমি ভুল করবা না, ওইটাই অ্যান্সার করবা। তোমার পরীক্ষার হলের মধ্যে যদি স্পেলিং ভুল করে কঠিন শব্দ দাও, এতে কিন্তু মার্ক বাড়বে না, তোমার কোনো গৌরব নাই ক্ষেত্রে। বরং তুমি যে শব্দটা পারো, যেটার মধ্যে স্পেলিং ভুল হবে না, সেটা ছোট হলেও উত্তর সঠিক হলে ফাইন। তারপর আসি, হি ডাজ নট রিলাই। রিলাই মানে হচ্ছে কারো উপর নির্ভর করা। হি ডাজ নট রিলাই অন এনি ওয়ান, সে কারো উপর নির্ভর করে না। অ্যান্ড বিলিভস দ্যাট, এবং সে বিশ্বাস করে যে অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান হেল্প ওয়ান রিচ দ্য পিক অফ সাকসেস। এবং সে এইটা বিশ্বাস করে যে সততা এবং কঠোর পরিশ্রম একজন মানুষকে সফলতার চূড়ায় পৌঁছাতে সহায়তা করে। তাহলে পিক মানে কি? কোনো কিছু সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ বিন্দু। হেল্প মানে সাহায্য করা, অনেস্টি মানে সততা, রিলাই মানে নির্ভর করা। তাহলে এখানে আসে আমরা কি, প্রথমটা রিলাই। এখানে কি আছে? ডিলিজেন্ট, রাইট? তাহলে ডিলিজেন্ট কি পেয়েছিলাম? পরিশ্রমী। তাহলে ডিলিজেন্ট কি হবে? ডিলিজেন্টের সিনোনিম কি হবে বলো দেখি? ডিলিজেন্টের সিনোনিম কি হবে? ডিলিজেন্ট মানে আমরা কি জানি? পরিশ্রমী মানুষ, তাই না? তাহলে পরিশ্রমী এটা কিসে আছে? অ্যাডজেক্টিভ। তাহলে আমি অ্যান্সারটা যেটা করব সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এইখানে অ্যাডজেক্টিভ কি পাই আমরা? ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস। দেখো এখানে অনেকে হার্ড ওয়ার্কিং দিতে পারো। হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, অবশ্যই দুটো ওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন দিবে, নাহলে তো আলাদা ওয়ার্ড হয়ে যাবে। হার্ড ওয়ার্কিং একটা শব্দ, তাহলে কঠোর পরিশ্রমী। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি? রিলাই মানে কি? কারোর উপর নির্ভর করা, তাই না? কোনো জিনিসের উপর তুমি নির্ভর করতেছো, কোনো একটা ব্যক্তির উপর নির্ভরশীল, যে আমি তাকে ছাড়া পারি না, তাকে ছাড়া করতে পারি না কিছু। তাহলে রিলায়ের সিনোনিম কি পাই আমরা? ডিপেন্ড, রাইট? ডিপেন্ড। রিলাই সিনোনিম কি? ডিপেন্ড করা, যে হি ডিপেন্ডস অন মি, সে আমার উপর নির্ভর করে। ঠিক আছে? উই ডিপেন্ড অন আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মায়ের উপর নির্ভর করি। দেখি ডিপেন্ড হচ্ছে নির্ভর করা। আচ্ছা, তারপর আসি, অনেস্টি মানে সততা, এর বিপরীত কি হবে? এটা সহজ, ডিসঅনেস্টি। ডিসঅনেস্টি, অসততা, একেবারে সহজ। আচ্ছা, হেল্প অর্থ হচ্ছে কি? হেল্প মানে কাউকে সাহায্য করা, তাই না? তাহলে হেল্প যদি সাহায্য করা হয়, তাহলে হেল্পের বিপরীত কথাটা কি হবে? বাধা দেওয়া, কষ্ট দেওয়া, আটকে দেওয়া, রাইট? তাহলে হেল্পের বিপরীত চেয়েছে, তাহলে হেল্পের বিপরীত কি হয়? বাধা দেওয়া। তাহলে ধরো আমরা যদি বিরক্ত করা বোঝাই, তাহলে কি হবে? ডিস্টার্ব। এটা আসতে পারে, অবস্ট্রাক আসতে পারে, অবস্ট্রাক বা হিন্ডার। হিন্ডার মানে কিন্তু বাধা দেওয়া কারো কাজে, অব দ্য অবস্ট্রাক। অবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে কারো কাজে গিয়ে বাধা দেওয়া। কেউ একটা কাজ করতেছে, ওখানে বাধা দিয়ে আটকে দেওয়া হচ্ছে অবস্ট্রাক্ট করা। ঠিক আছে? তাহলে অবস্ট্রাক্ট, হিন্ডার, ডিস্টার্ব, এই তিনটার শব্দের অর্থই হচ্ছে কাউকে বিরক্ত করা, কাউকে আটকে দেওয়া, কাউকে কাজে সহায়তা না করা। ঠিক আছে? আচ্ছা, এবার আসে তারপরে পিক মানে কি? পিক মানে হচ্ছে কোন একটা জিনিসের সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ বিন্দু, একদম উপরের বিন্দুটাকে আমরা বলছি পিক। তাহলে এইখানে পিক মানে আমরা কি পাচ্ছি? সর্বোচ্চ চূড়া। তাহলে পিকের অনেকগুলো সিনোনিম হয়, যেমন ধরো জেনিথ। জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া। পিনাকল, পিনাকল, CLE, হ্যাঁ, পিনাকল মানে সর্বোচ্চ চূড়া। আবার হতে পারে, ধরো এটা হতে পারে অ্যাপেক্স। কোন কিছুর অ্যাপেক্স মানে কিন্তু শীর্ষবিন্দু, যেমন এভারেস্টের পিক, এভারেস্টের সর্বোচ্চ বিন্দু। তাহলে হচ্ছে কি? সর্বোচ্চ বা সবার উপরের বিন্দুটাকে আমরা বলেছি পিনাকল, অ্যাপেক্স অথবা জেনিথ। আচ্ছা, এরপর লাইনে আসি। তারপরের লাইনে কি আছে? সর্বশেষ লাইনে, হি হারভার্স দ্য ফেইথ দ্যাট, সে ধারণ করে। হারভার মানে হচ্ছে ধারণ করা, কোনো কিছু মনের মধ্যে লালন করা বা ধারণ করা। তাহলে সে এই বিশ্বাসটা ধারণ করে যে আ ল্যাবরাস ম্যান, একজন পরিশ্রমী মানুষ, ইজ শিওর টু শাইন, সে নিশ্চিতভাবে সফল হবে বা সে নিশ্চিতভাবে সফলতা অর্জন করবে। তাহলে এখানে হারভার শব্দটি কি পাচ্ছি? ধারণ করা, রাইট? হোল্ড করা, চ্যারিশ করা, কোন জিনিস মনের মধ্যে পালা, যে একটা বিশ্বাস পালে সে। তাহলে হারবার মানে যেহেতু লালন করা, তাহলে কি পাবো? চ্যারিশ অথবা হোল্ড, সে মনের মধ্যে এই জিনিসটা, এই ধারণাটা ধারণ করে। মনের মধ্যে এই জিনিসটা আমরা ধারণা করি যে I hold, I cherish the belief that I will get A+, I will attain A+. তাহলে আমি এই ধারণাটা, বিশ্বাসটা অর্জন করি যে I'll get A+, আমি পরীক্ষায় A+ পাবো, অথবা I'll score the highest mark in the exam, আমি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নাম্বারটা পাবো। আচ্ছা, তারপরে কি আছে? ল্যাবরাস, ল্যাবরাস মানে হচ্ছে পরিশ্রমী, অত্যন্ত পরিশ্রমী। তাহলে ল্যাবরাসের বিপরীত কি হবে? ল্যাবরাস মানে হচ্ছে পরিশ্রমী, আর এটার বিপরীত কি হবে? যে কাজ করতে চায় না, লেজি, রাইট? তাহলে লেজি হতে পারে, লেথার্জিক হতে পারে।
লেথার্জিক মানে হচ্ছে পরিশ্রমী না, মানে কাজ দেখলে যে মানুষটা লুকিয়ে বেড়ায় এটা হচ্ছে লেথার্জিক। অথবা হতে পারে সেটা লেজি, অথবা হতে পারে আইডল। আইডল মানে কি? পরিশ্রমী না। তাহলে শাইন মানে কি? উন্নতি লাভ করা, রাইট? তাহলে শাইনের সিনোনিম কি হবে? প্রসপার। প্রসপার হবে। অথবা হতে পারে সাকসিড। ওকে, ঠিক আছে। তাহলে এটা সবগুলো বুঝলাম আমরা, বলো তো ভাইয়া? ভাইকে একটু জানাও তো তোমরা এই সিনোনিম অ্যান্টোনিমের সবগুলো আমরা বাংলা অর্থ সহ বুঝলাম কিনা। তোমার মূল কাজ হচ্ছে তোমাকে এরকম ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, যেটা তোমার একান্ত নিজস্ব কাজ। তোমাকে এরকম একটা প্র্যাকটিস শিট দিব, এই প্র্যাকটিসটা পুরোটা যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো, এখান থেকে তুমি কমন পাবা। হ্যাঁ, সব ওয়ার্ড মোটামুটি আশা করছি ওই শিটটা পড়লে তোমার এখানের হয়তো পরীক্ষায় একটা বা দুইটা শব্দ মিস যাবে, বাট 8 থেকে 9টা তুমি শব্দ পারবা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা বুঝলাম। হ্যাঁ, ওকে স্যার, নো এর কি নোজ লেখা যাবে? কোথায় বলো তো? এখানে তো সেটা নাই। আর নো এর নোজ খেয়াল করতে হবে, যদি তোমাকে এস বাই এস থাকে তাহলে এস বাই এস দিবা, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আসো আমরা তার পরের প্রশ্নটা দিয়েছি চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসা প্রশ্ন থেকে। চলো এই প্রশ্নটা একটু খেয়াল করি। আ গুড রাইটার মাস্ট বি আ গুড রিডার। কি বলেছে খেয়াল করো, একজন ভালো লেখক অবশ্যই একজন ভালো পাঠক। অর্থাৎ যেই ব্যক্তি ভালো লিখেন তিনি অবশ্যই অনেক বেশি পড়াশোনা করেন, তাই না? যে ব্যক্তি পড়াশোনা করেন না তার কলমে কিন্তু লেখা আসবে না, কারণ লেখার পূর্ণাঙ্গ ব্যাপারটা নির্ভর করে সে আসলে কতটুকু জানে ওই ব্যাপারে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? প্রথম ওয়ার্ড কি? রাইটার। তাহলে রাইটার মানে লেখক। তাহলে লেখকের আরেকটা সিনোনিম আমরা কি পাই? অথর, রাইট? অথর মানে হচ্ছে লেখক, তাই না? অথর মানে কি? আমরা বলি না যে বইয়ের অথর, বইয়ের রাইটার, তাই না? রাইটার মানে কি পাচ্ছি আমরা? অথর, লেখক। এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার খুব বেশি সিনোনিম নাই, রাইটারের খুব বেশি সিনোনিম নাই। তাহলে রাইটার মানে কি পাচ্ছি আমরা? অথর, বইয়ের লেখক। ঠিক আছে, ওকে। পাবলিশার দিলে কিন্তু জিনিসটা হবে না। পাবলিশার মানে যে প্রতিষ্ঠান বা যে সংস্থা পাবলিশ করে বইটা, সেটা কিন্তু না। আচ্ছা, তারপর আসি। তাহলে গুডের বিপরীত কি হবে? খুবই কঠিন ওয়ার্ড, দেখি তো তোমরা বলো তো গুডের বিপরীত কি হবে? গুডের বিপরীত শব্দ কি? কঠিন একটা ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিলাম। গুডের বিপরীত অবশ্যই এটা কি হবে? ব্যাড। কঠিন একটা সিনোনিম দিচ্ছি না অ্যান্টনি? ওকে ফাইন, এটা আমরা পারলাম। তারপরে সেন্টেন্স, আ গুড রিডার মে বি আ গুড স্পিকার। একজন ভালো পাঠক হতে পারে হয়তো একজন ভালো বক্তা, অর মেক আ গুড রিসাইটেশন, অথবা তিনি খুব ভালো আবৃত্তি করতে পারেন। তাহলে একজন ভালো পাঠক তিনি একজন ভালো বক্তাও হতে পারেন, আবার তিনি একজন ভালো কি হতে পারেন? একজন ভালো আবৃত্তিকারকও হইতে পারেন। আচ্ছা, এখন আসি কি আছে? স্পিকার। স্পিকার মানে কি? বক্তা। এটা নাউনে আছে, তাই না? তাহলে নাউনে কি হবে? এটা সিনোনিম। তাহলে স্পিকারের জায়গায় হইতে পারে ধরো লেকচারার। লেকচারের কাজও কি? কথা বলা, তাই না? এই যে আমি তোমাকে লেকচার দিচ্ছি, কথা বলা। আবার এটা একটা সিনোনিম হয়েছে ওরেটর। ওরেটর মানে হচ্ছে কথা বলা, অথবা রিসাইটার, অথবা কি হইতে পারে? রিসাইটার। তাহলে তিনটাই কিন্তু নাউন ফর্মে আছে, দেখো, লেকচারার, ওরেটর অথবা রিসাইটার। স্পিকার মানে যে কথা বলে, আর এই বাকি তিনটার অর্থ হচ্ছে যে কথা বলা যার কাজ। লেকচার দেওয়া, কথা বলা। ওকে, এবার আসে আমরা রিসাইটেশন। এটা আছে নাউনে। তাহলে রিসাইটেশন সিনোনিম কি হবে? রিসাইটেশনের সিনোনিম একটা, সেটা হচ্ছে ওরেশন, বা এই যে ওরেটর থেকে ওরেশন। ওরেশন, ওকে। ওরেশন মানে হচ্ছে আবৃত্তি করা, আবৃত্তির কাজ। এই যে আমরা বলি না কবিতা আবৃত্তি করে খুব সুন্দর সুরে 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 সুরে, এটাই হচ্ছে আমাদের ওরেশন। তারপরের সেন্টেন্সে দেখি কি বলছে। নাথিং অফ দিস ইজ ইম্পসিবল ফর আ ম্যান ইফ হি ইজ নট লেজি। তাহলে এই যে আবৃত্তি করা, এই যে ভালো বই পড়তে পারা, ভালো লিখতে পারা, বই লিখতে পারা, এটা কখনোই একটা মানুষের পক্ষে অসম্ভব না যদি না সে লেজি হয়, যদি না সে অলস হয়ে যায়। অলস ব্যক্তি হলে তো সে বক্তৃতাও দিতে পারবে না, সে নিজে বইও লিখতে পারবে না, সে নিজে বই পড়তেও ইচ্ছা করবে না, সে কিছুই করবে না। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? খেয়াল করো তো, এখানে এই ইম্পসিবল আর লেজি দুইটা ওয়ার্ড চাইছি। তাহলে ইম্পসিবলের সিনোনিম কি? ইম্পসিবল অসম্ভব, তাই না? অসম্ভবের সিনোনিম কি হইতে পারে? ধরো ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল যেটা বাস্তব না, তাই না? অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল অথবা হতে পারে, দেখো, এটা আমরা চাইলে আনফিজিবল। আনফিজিবল, ঠিক আছে? যেটা বাস্তব সম্মত না, যেটার ব্যবহার নাই।
ভাই কন্টেস্ট কি চালু হয়ে গেছে? গ্রুপে দেখলাম কারা প্রশ্ন করছে। কন্টেস্ট চালু করব, তোমরা পড়াশোনা মনোযোগ দাও, ঠিক আছে? পড়াশোনার চেয়ে কন্টেস্ট গুরুত্বপূর্ণ হলে কিন্তু সেটা বিপজ্জনক তোমাদের জন্য। কন্টেস্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট আমি জানি, বাট এটাও মাথায় রাখতে হবে আমাদের পড়ার কাজটা আগে, ঠিক আছে? ওকে চলো তাহলে তার পরের টপিকে আগে, ঠিক আছে? ওকে তাহলে লেজি কি? লেজির বিপরীত শব্দ কি পাচ্ছি আমরা? লেজি মানে অলস। লেজি বিপরীত কি হবে? খুব কর্মঠ মানুষ, খুবই অ্যাক্টিভ মানুষ। তাহলে লেজি বিপরীত কি পাচ্ছি? অ্যাক্টিভ, রাইট? অ্যাক্টিভ। ওকে লেজি বিপরীত কি হচ্ছে? অ্যাক্টিভ। অথবা এটা তুমি লিখতে পারো এনার্জেটিক, খুব সক্রিয় মানুষ, এনার্জেটিক, ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্টিভ অথবা এনার্জেটিক দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবো। আচ্ছা তারপর আসি, এরপরে কি বলছে দেখো, দ্য মেইন থিং, প্রধান কাজ ইজ সিনসিয়ারিটি। প্রধান কাজ হচ্ছে সিনসিয়ারিটি, মানে তাকে কাজের প্রতি খুব সিনসিয়ার হইতে হবে। সিনসিয়ার মানে কি? খুবই দায়িত্বশীল হওয়া, খুবই একটা কাজের প্রতি মনোযোগী হওয়া, তাই না? তাহলে সিনসিয়ারিটি কি চাইছে? অ্যান্টোনিম। তাহলে শুধু ইনসিনসিয়ারিটি দিলে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে সিনসিয়ারিটি বিপরীত কি? ইনসিনসিয়ারিটি। তাহলে সিনসিয়ারিটি বিপরীত হচ্ছে ইনসিনসিয়ারিটি। ওকে আচ্ছা তারপরে আসি, সিরিয়াসনেস শুড অলসো বি টেকেন আন্ডার কনসিডারেশন। সিরিয়াসনেসের যে ব্যাপারটা, হ্যাঁ সতর্কতা, কাজের ক্ষেত্রে যে সতর্ক থাকার যে ব্যাপারটা, এটা আমাদের বিবেচনায় আনতে হবে, এইটা আমাদের আলোচনায় আনতে হবে। একটা মানুষ শুধু যে সে অ্যাক্টিভ হইলে হবে ব্যাপারটা এরকম, সে কাজে সিরিয়াস হইতে হবে। হ্যাঁ সে লেজি না, সে কাজ করে ফাইন, কিন্তু সে সিরিয়াস না, সে তার কখন কি করতে হবে সেটার ব্যাপারে সে সতর্ক না। তাহলে বলছেন সতর্কতার ব্যাপারটা আমাদেরকে সিদ্ধান্তের মধ্যে আনতে হবে, বিবেচনায় আনতে হবে। তাহলে সিরিয়াসনেসের সিনোনিম কি হবে? সিরিয়াসনেস আমরা কি পাই? কনসাসনেস, তাই না? আচ্ছা কনসাসনেস ছাড়া আর কি হইতে পারে বলতো? কনসাসনেস মানেও কিন্তু সতর্কতা, হ্যাঁ আর এটা অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, রাইট? কি হইতে পারে? অ্যাওয়ারনেস। আচ্ছা তারপরে কি পাচ্ছি এখানে আমরা? কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা, মানে বিশেষ বিবেচনা। তাহলে বিশেষ বিবেচনা ইংলিশ কি? বিবেচনা, কনসিডারেশন, এটা কি হইতে পারে? থট। এটা অবশ্যই চিন্তার একটা বিষয়, THOUGHT, রাইট? তাহলে আমাদেরকে অবশ্যই এটা চিন্তা রাখতে হবে। আবার হইতে পারে এটা ডিসকাশন, এটা অবশ্যই আলোচনার ব্যাপার। কেন ডিসকাশন দিলাম? ধরো আমরা বললাম যে হ্যাঁ সে খুব ফাইন, সে খুব অ্যাক্টিভ আছে, সে সব কাজ ঠিকঠাক মতো করে, বাট এই ব্যাপারটাও কিন্তু আলোচনা রাখতে হবে যে তার সিরিয়াসনেস কম, তাই না? তাহলে এই সিরিয়াসনেস কি পাচ্ছি আমরা? কনসিডারেশনের জন্য কি পাচ্ছি? ডিসকাশন। তারা এইটা আলোচনায় রাখতে হবে বা এটা চিন্তায় রাখতে হবে। কনসিডারেশন, থট, ডিসকাশন, ঠিক আছে? আচ্ছা এরপর কি বলতে দেখো, ইফ আ ম্যান ইজ সিরিয়াস, যদি একটা মানুষ খুবই সতর্ক হয় তার কাজে, হি ক্যান মেক ইম্পসিবল পসিবল, সে অসম্ভবকে সম্ভব করতে পারবে। যেটা কার কাজ? অনন্ত জলিলের কাজ, অসম্ভবকে সম্ভব করা, রাইট? অসম্ভবকে সম্ভব করা কার কাজ? আমাদের বিখ্যাত কার কাজ? অনন্ত জলিল, তাই না? অনন্ত জলিল। আচ্ছা যাই হোক, তাহলে পসিবল শব্দটা বলেছে যে বিপরীত শব্দ, কি হবে? পসিবল বিপরীত একদম সহজ, ইম্পসিবল, রাইট? ইম্পসিবল। দেখো যেই শব্দটা সহজে পারো, এটাকে কঠিন চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা তারপর আসি, ইফ উই বিকাম সিরিয়াস ইন আওয়ার ইন্টেনশন। ইন্টেনশন মানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের চিন্তা ভাবনায়, দৃষ্টিভঙ্গিতে। বলেছে আমরা যদি আমাদের চিন্তা ভাবনায় অথবা দৃষ্টিভঙ্গিতে যদি খুব সতর্ক হই, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারবো। তাহলে কি পাচ্ছি? ইন্টেনশন মানে কি? আমাদের দৃষ্টিভঙ্গি, রাইট? দৃষ্টিভঙ্গি কি হবে? অ্যাটিটিউড, অ্যাটিটিউড অথবা আচরণ মানে বিহেভিয়ার। ওকে বিহেভিয়ার লিখতে ও ইউ আর দিতে পারো, ও আর দিলে হচ্ছে এটা ব্রিটিশ নিয়ম, সরি এটা হচ্ছে আমেরিকার নিয়ম, আর ও ইউ আর দিলে সেটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং। ওকে জাস্ট দুইটা দেশের, এর মধ্যে আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? স্যার আমাদের একটা পার্ট অফ স্পিচের ক্লাস নিলে ভালো হইতো। পার্ট অফ স্পিচের ক্লাস তো এই কোর্সের অন্তর্ভুক্ত না যদিও। আচ্ছা যাই হোক, এখানে আসি। তাহলে শাইন কিসে আছে দেখো তো? শাইন আছে ভার্বে, উই ক্যান শাইন। তাহলে শাইন মানে কি?
উন্নতি লাভ করা, তাই না, সফল হওয়া। তাহলে এটা তো আমরা এর আগে পেয়েছিলাম, সেটা মানে কি প্রসপার, অথবা কি হতে পারে, অথবা হতে পারে সাকসিড, অথবা কি হতে পারে প্রসপার, সাকসিড, অথবা একটা ওয়ার্ড আছে কি সেটা আমরা জানি কি, আচ্ছা দুই চার রাখলাম, হ্যাঁ, প্রসপার, সাকসিড, শাইন, আর ও ওয়ার্ড একটা, হ্যাঁ, ডেভেলপ হইতে পারে কি, ডেভেলপ, উন্নতি করা, ডেভেলপ, অথবা ইমপ্রুভ দিতে পারো, ইমপ্রুভ, আমরা জীবনে উন্নতি করতে পারবো। আচ্ছা, আদারওয়াইজ অন্যথায় উই উইল সাফার আ লট, আমরা খুব কষ্টে ভুগবো, এন্ড আওয়ার লাইফ উইল ফিল আপ উইথ আনহ্যাপিনেস। তাহলে যদি আমরা সিরিয়াস না হই আমাদের কাজের ক্ষেত্রে, আমরা পড়াশোনার ক্ষেত্রে যদি সিরিয়াস না হই, তাহলে আমরা কষ্টে ভুগবো এবং আমাদের জীবন অসুখ দিয়ে, মানে হচ্ছে অখুশি দিয়ে ভরে উঠবে। মানে কি চাইছে, সাফারের সিনোনিম কি, সাফার মানে সহ্য করা, সাফার মানে কি কষ্ট সহ্য করা, কোনো একটা খারাপ জিনিস সহ্য করে থাকা। তাহলে সহ্য করার ইংলিশ কি, সহ্য করার ইংলিশ হচ্ছে এনডিওর অথবা টলারেট, এনডিওর অথবা কি টলারেট, এনডিওর অথবা টলারেট। আনহ্যাপিনেস এর বিপরীত শব্দ কি, হ্যাপিনেস, শেষ সহজ শব্দ, আনহ্যাপিনেস এর বিপরীত হচ্ছে হ্যাপিনেস। ওকে, তো এটা বুঝলাম আমরা, বাংলা অর্থ সব বলতো একটু, এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের, আমরা এই প্যাসেজটা বা এই সিনোনিমগুলো আমরা বাংলা সব বুঝলাম কিনা, একটু ভাইকে জানাও দেখি এটা তোমাদের ক্লিয়ার হলো কিনা। এই প্যাসেজটা ক্লিয়ার হলে আমরা তারপর একটা যাবো। ওকে, চলো তারপর একটা যাই। সিলেট বোর্ডে 2023-এ যে প্রশ্নটা আসছে, হ্যাঁ, এই বছর কিন্তু বন্যায় কিন্তু সিলেটের পরীক্ষা লেট হয়েছিল, হ্যাঁ। আচ্ছা দেখি কি বলছে। Facebook is a very popular social networking site with over 800 million users. আচ্ছা, তাহলে প্রথম লাইনে কি আছে, পপুলার শব্দটা, পপুলার মানে কি আমরা জানি জনপ্রিয়, খুবই পরিচিত। তাহলে পপুলার বিপরীত কি হবে, খুবই অপরিচিত জিনিস, বা যে জিনিসটা মানুষ জানেই না, বা যে জিনিসটাকে মানুষ খুব একটা কেয়ার করে না, তাই না। তাহলে পপুলার মানে যাকে মানুষ সম্মান করে, কেয়ার করে, যাকে মানুষ চিনে। তাহলে বিপরীত কি হবে, যেটাকে চিনে না, যেটাকে কেয়ার করে না, যেটাকে আমরা খুব একটা জানি না। তাহলে পপুলার বিপরীত শব্দ কি হয়, আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার, অথবা হতে পারে ধরো আননোন, অথবা ইগনোরড, যেটাকে মানুষ ইগনোর করে, তাহলে সেটা তো পপুলার হওয়ার বিপরীত শব্দ। তারপর আসি, বাট ইট হ্যাজ বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ইফেক্টস অন ইটস ইউজার্স। কিন্তু ফেসবুকের ব্যবহারকারীর উপরে তার ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাবই আছে। ফেসবুক কারো কারোর জন্য খুব পজিটিভ, মানুষ এটাকে খুব পজিটিভলি ইউজ করতে পারতেছে, আবার কারো কারো ক্ষেত্রে সেটা নেগেটিভ, কারণ এটাকে সে ভালোভাবে ইউজ করতে পারতেছে না। তাহলে ইফেক্ট মানে কি, ফল, একটা প্রভাব, তাই না। তাহলে ফল বা প্রভাব ইংলিশ কি, রেজাল্ট, কনসিকোয়েন্স অথবা ইফেক্ট, রাইট, ইফেক্ট অলরেডি আছে। তাহলে ইফেক্টের মানে কি ফলাফল, তাহলে ফলাফল কি হবে, রেজাল্ট, অথবা কি হবে কনসিকোয়েন্স, কনসিকোয়েন্স, অথবা কি হবে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে কি প্রভাব, ইম্প্যাক্ট। ওকে, তাহলে মনে রাখবা বাংলা অর্থ জানাটা খুবই জরুরি। তোমাদের মধ্যে একটা খুব বাজে প্রভাব আছে, সেটা কি, বাজে লক্ষণ, টেন্ডেন্সি, সেটা হচ্ছে তোমরা ভোকাবুলারি মুখস্থ করতে সচেতন হও না। তোমরা মনে করো গ্রামার শুধু রুলস পড়ো, রুলস পড়বো, রুলস পড়বো, এই জিনিসটা ভালো জিনিস না, এটা কোনো ভালো লক্ষণ না। যেই ছেলে বা মেয়ে ভোকাবুলারিতে স্মার্ট, যে ছেলে ভালো শব্দ জানে, ভালো সুন্দর সুন্দর ভোকাবুলারি জানে, তার কথা বলার স্টাইল বলি, তার কথা বলার মাধুর্য বলি, তার লেখার স্মার্টনেস বলি, এটা অনেক চেঞ্জ হয়ে যায়। সো ভোকাবুলারি স্মার্ট হলে তুমি অনেক জায়গায় গিয়ে অনেক প্রেফারেন্স পাবা, খুব ভালো ভোকাবুলারি জানা লাগবে। আচ্ছা, এরপরে আমরা আসি কি বলছে দেখি, পরের সেন্টেন্সটাতে বলছে উই ক্যান কিপ ইন টাচ, উই ক্যান কিপ ইন
টাচ, এখানে ইন টাচ হবে। হ্যাঁ, উই ক্যান কিপ ইন টাচ উইথ আওয়ার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। বলছে আমরা আমাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে সংস্পর্শে থাকতে পারি, একসাথে থাকতে পারি। তাহলে এখানে টাচ মানে স্পর্শ না, টাচ মানে কি টুগেদারনেস, টাচ মানে হচ্ছে কানেক্টেডনেস, একত্রে থাকা। তাহলে টাচ কি, এখানে নাউন আছে, তাহলে কি হবে টাচের সিনোনিম কি হবে টুগেদারনেস, টুগেদার অথবা কানেক্টেডনেস। ওকে, তারপর আসি তাহলে ফ্রেন্ডস কি, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু, তাহলে বিপরীত শব্দ কি হবে, তাহলে ফ্রেন্ডস এর বিপরীত কি হবে শত্রু, তাহলে ইনেমিজ, ইনেমিজ। ওকে, তাহলে ফ্রেন্ডস মানে বন্ধু, তার বিপরীত কি হবে ইনেমিজ মানে হচ্ছে শত্রু। আচ্ছা, তারপর আসি ইট ইজ দ্য বেস্ট মিনস টু স্টে কানেক্টেড উইথ পিপল। তাহলে বলছে এই ফেসবুকটা হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম বন্ধুদের সাথে কানেক্টেড থাকার, বন্ধুদের সাথে সংস্পর্শে থাকার। তাহলে কি পাচ্ছি এখানে, পাচ্ছি হচ্ছে মিনস মানে মাধ্যম, কোন একটা মাধ্যম, কোন একটা কাজের কথা বলার মাধ্যম। তাহলে মাধ্যম মানে কি হতে পারে মোড, এটা হতে পারে ওয়ে, হতে পারে এটা হতে পারে পাথ, ঠিক আছে পাথ, অথবা এটা হতে পারে মিডিয়াম, ঠিক আছে। তাহলে মোড, ওয়ে, পাথ এই প্রত্যেকটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে। প্রত্যেকটা দিয়ে বলছে এটা একটা মাধ্যম, এটা দিয়ে কাজটা করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কানেক্টেড এর বিপরীত কি হবে, কানেক্টেড মানে একত্রিত, তাহলে বিপরীত কি হবে আলাদা। আমরা আমেরিকাতে পড়েছিলাম না, আমেরিকাস মাদার ইজ সেপারেটেড ফ্রম হিজ ফাদার। তাহলে এখানে কি হবে কানেক্টেড এর বিপরীত কি সেপারেটেড, সেপারেটেড, সেপারেটেড। ওকে, আচ্ছা তারপর আসি, তারপর কি আছে দেখো, ফেসবুক হেল্পস আস মেক ফ্রেন্ডশিপ ইভেন উইথ আননোন পিপল। ফেসবুক আমাদেরকে অপরিচিত মানুষদের সাথেও বন্ধুত্ব করতে সাহায্য করে। তাহলে প্রথম ওয়ার্ডটা কি আমাদের হেল্প, হেল্প মানে সাহায্য করা। তাহলে সাহায্য করার সিনোনিম কি, সাহায্য করার সিনোনিম হচ্ছে এইড, এইড মানে সাহায্য করা, হতে পারে ধরো অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে কি সাহায্য করা। তাহলে এইড মানে সাহায্য করা, অ্যাসিস্ট মানেও কাউকে সাহায্য করা বা সহায়তা করা, অথবা সাপোর্ট হতে পারে, অথবা সাপোর্ট কাউকে সাহায্য করা। আর কি বলেছে মেক, মেক মানে তৈরি করা, তাই না, তৈরি করা বা বানানো। তাহলে বানানো ইংলিশ কি ক্রিয়েট, অথবা হতে পারে তৈরি করা বিল্ড, তৈরি করা অথবা ক্রিয়েট অথবা বিল্ড। আচ্ছা, তারপর কি আছে আমাদের আননোন মানে অপরিচিত। তাহলে এটা বিপরীত কি হবে নোন বা ফ্যামিলিয়ার, পরিচিত তাহলে নোন অথবা ফ্যামিলিয়ার, ঠিক আছে, নোন অথবা ফ্যামিলিয়ার, নোন অথবা ফ্যামিলিয়ার। ওকে, তারপর আসি অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ইট ইজ ভেরি ইজি, এটা খুবই সহজ ফর সাইবার বুলিস টু থ্রাইভ। থ্রাইভ মানে হচ্ছে প্রচার করা, ছড়িয়ে দেওয়া। তাই বলছে যে সোশ্যাল মিডিয়ায় যেমন আমরা বন্ধু বানাইতে পারি ফেসবুকের মাধ্যমে, কিন্তু এই কথাটাও ঠিক, এই কথাটাও ঠিক যে এই ফেসবুকের মাধ্যমে কি করা, সাইবার বুলি ছড়িয়ে দেওয়া, স্প্রেড করাটা খুবই সহজ। দেখো এই শব্দগুলোর কাছাকাছি যদি অন্য কোনো শব্দ তোমার মনে আসে সেটাও কিন্তু অ্যান্সার রাইট। এটার ব্যাপারটা এমন না যে ভাইয়া যে দুইটা বলছে বা তিনটা বলছে ওইগুলো শুধু রাইট। এটার বাহিরে তুমি যদি ভোকাবুলারি জানো এটার মতোই সিনোনিম অ্যান্টোনিম, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওকে, আচ্ছা তাহলে ইজি বলছে, ইজির বিপরীত কি, অবশ্যই ইজি মানে হচ্ছে টাফ, ইজি বিপরীত কি টাফ অথবা ডিফিকাল্ট। ওকে, ডিফিকাল্ট। তাহলে আরেকটা কি পাচ্ছি এখানে আমরা থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা। তাহলে সিনোনিম কি হবে স্প্রেড, অথবা এটা আরেকটা কি হইতে পারে বড় এক্সপান্ড, এক্সপান্ড। ওকে, বা এক্সটেন্ড, এক্সপান্ড মানে হচ্ছে ছড়ানো, এক্সপান্ড, ই এক্স পি এ এন ডি। ওকে, অথবা এক্সপ্রেস, অথবা কি হতে পারে এক্সপ্রেস, ছড়ানো। ওকে, তারপর আসি, আচ্ছা শেষের লাইন আমাদের দে আই ক্যান হ্যারাস এনিওয়ান, আই না, এটা হবে ইট, যেটা বাদ দাও, ইট ক্যান হ্যারাস এনিওয়ান। আচ্ছা বলেছে যে হ্যাঁ এই বুলিং, সাইবার বুলিং কিন্তু একজন মানুষকে কি করতে পারে, বিরক্ত করতে পারে, টিস করতে পারে, হ্যারাস করতে পারে। তাহলে হ্যারাসের সিনোনিম কি, হ্যারাস মানে কাউকে বিরক্ত করা, কাউকে অপদস্থ করা। তাহলে কি হবে টিস হতে পারে, অথবা সেটা হতে পারে কি ডিস্টার্ব, রাইট, ডিস্টার্ব। তাহলে আমাদের হ্যারাসের সিনোনিম কি হইতে পারে, টিজও হইতে পারে, আবার সেটা ডিস্টার্বও হইতে পারে, তাই না। কাউকে হ্যারাস করা, কাউকে ডিস্টার্ব করা, কাউকে টিজ করা সেম জিনিস।
আচ্ছা, বিসাইডস পাশাপাশি টিনেজার্স মানে এই যুবক বয়সেরা বা কিশোর বয়সের ছেলেমেয়েরা আর স্পেন্ডিং তারা ব্যয় করছে টু মাচ টাইম অন ইট, তারা এই ফেসবুকের মধ্যে অত্যধিক বেশি সময় খরচ করছে বা অপচয় করছে। আচ্ছা, তাহলে টিনেজার্স এর বাংলা কি? টিনেজার্স মানে হচ্ছে কিশোর, তাই না? কিশোর বিপরীত কি হবে? বিপরীত হবে হচ্ছে আমাদের সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাই না? তাহলে প্রাপ্তবয়স্ক মানে কি? অ্যাডাল্ট, অথবা ওল্ড হতে পারে, বৃদ্ধ, অথবা গ্রোন। গ্রোন মানে কিন্তু প্রাপ্তবয়স্ক বা পর্যাপ্ত বয়স হয়েছে তার। আর স্পেন্ড মানে হচ্ছে খরচ করা। স্পেন্ডের দুইটা সিনোনিম হয়, একটা হচ্ছে স্পেন্ড তো নিজেই আছে, ওয়েস্ট। তাহলে স্পেন্ড মানে এখানে নেগেটিভ, কিন্তু দেখো স্পেন্ড কিন্তু নেগেটিভে আছে। তাহলে টু মাচ টাইম মানে হচ্ছে সময় অপচয় করা। তাহলে স্পেন্ড এখানে অপচয় যেহেতু, তাহলে কি হবে? ওয়েস্ট হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের আশা করছি ক্লিয়ার। চলো তার পরের টাইপে, পরের স্লাইডে আমরা যাই। সবুজ কালারটাই মনে ভালো আসতেছে, তাই না? আমরা সবুজ কালারটা রাখি। চলো আসো কি নিয়ে আসতে এবার। হসপিটালিটি মিনস ফ্রেন্ডলি এন্ড জেনারাস ট্রিটমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট টুয়ার্ডস গেস্টস অর স্ট্রেঞ্জার্স স্পেশালি এট ওয়ান্স হোম। আচ্ছা, এই কথাটা মানে কি একটু বোঝো। হসপিটালিটি মানে কি? ধরো তোমার বাসায় বন্ধু আসলো বা তোমার কোনো আত্মীয় স্বজন আসলো, ওই মানুষদেরকে খাওয়ানো, তাদেরকে ভালোভাবে রাখা, ভালো আচরণ করা তাদের সাথে, এটাই হসপিটালিটি। বাংলায় বলে হচ্ছে আতিথেয়তা, তাই না? আতিথেয়তা, খুব বন্ধু ভাবাপন্ন পরিবেশ, তাই না? বন্ধু ভাবাপন্নতা বা বন্ধুত্ব জিনিসটাকে বলি। তাহলে হসপিটালিটি মিনস ফ্রেন্ডলি এন্ড জেনারাস ট্রিটমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। ওকে, তাহলে কি পাচ্ছি? হসপিটালিটি মানে হচ্ছে বন্ধুত্বতা, তাহলে বন্ধুত্ব। তাহলে কি হবে? ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস। ওকে, ফ্রেন্ডলিনেস। হসপিটালিটি মানে কি? ফ্রেন্ডলিনেস। ওকে, আর ফ্রেন্ডলির বিপরীত কি? ফ্রেন্ডলি কিন্তু অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলির অ্যাডজেক্টিভের কি হবে? বিপরীত কি হবে? হোস্টাইল। ওকে, হোস্টাইল। আচ্ছা খেয়াল করো, হোস্টাইল মানে কি? হোস্টাইল মানে একজনের মধ্যে আরেকজনের মারামারি সম্পর্ক, তাকে দেখতে পায় না, তাকে ধরলে মারবো, কাটবো, এরকম এই পরিবেশটা মনে হচ্ছে হোস্টাইল। হোস্টাইল মানে হচ্ছে খুবই শত্রু ভাবাপন্ন। তারপর আর কি আছে? জেনারাস। জেনারাস মানে হচ্ছে সদয় আচরণ। হ্যাঁ, সদয়, খুব সহানুভূতিশীল আচরণ। বন্ধু আসলে ভালো আচরণ করা, ভালো জিনিস খাইতে দেওয়া, ভালোভাবে কথা বলা, খুব সফট থাকা, তার সাথে অপ্রয়োজনে ঝগড়া না করা বা কোনো কথা কাটাকাটি না করা, হচ্ছে জেনারাস। তাহলে সদয় বা খুব সদাচরণ কি হবে? কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে খুব সদয় আচরণ, অথবা সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক। ওকে, আচ্ছা। ট্রিটমেন্ট মানে কি? ট্রিটমেন্ট হচ্ছে আচরণ, ব্যবহার। তাহলে কি হবে? ট্রিটমেন্টের বিপরীত হবে এখানে হচ্ছে বিহেভিয়ার বা অ্যাটিটিউড বা অ্যাটিটিউড। তাহলে খুব সুন্দর আচরণ বা মনোভাব। আচ্ছা, তারপরের সেন্টেন্সে আসি। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে কি? এন্টারটেইনমেন্ট। তাহলে এন্টারটেইনমেন্টের বিপরীত চাইছে। তাই এন্টারটেইনমেন্ট মানে আনন্দ। তাহলে আনন্দের বিপরীত কি হবে? দুঃখ, কষ্ট। তাহলে কি হবে? এন্টারটেইনমেন্টের বিপরীত কি হবে? সরো। নাউনে আছে কিন্তু, নাউন দিতে হবে। সরি দিলে কিন্তু হবে না, এটা নাউন। এন্টারটেইনমেন্ট নাউন, সরো নাউন। তাহলে কি পাচ্ছি আমরা? এন্টারটেইনমেন্ট, সরো অথবা গ্রিফ। গ্রিফ মানে কি? বেদনা। ওকে, তারপরে লাইনে আসি। There was a time, এমন একটা সময় ছিল, when hospitality was encouraged in our country. এমন একটা সময় ছিল যখন আমাদের দেশে হসপিটালিটি জিনিসটাকে বা এই আতিথ্যটাকে খুব উৎসাহিত করা হইতো। হ্যাঁ, একজন আরেকজন মানুষের বাড়িতে গেলে খুব ভালো খাওয়াবে বা খুব আপ্যায়ন করবে, খুব যত্ন নিবে, কথাবার্তা বলবে। এই জিনিসটাকে খুব মানে কি করা হইতো? এটাকে খুব বেশি উৎসাহিত করা হইতো এই জিনিসটাকে। হ্যাঁ, যে মানুষের সাথে ভালো আচরণ করবা, ভালোভাবে কথা বলবা, সে আসলে একটু ভালো আচরণ করবা। এই জিনিসটা কিন্তু অনেক কমে গেছে। এখন মানুষ মনে গেলে এই মেহমান আসলেই যেন খরচ বেড়ে গেল, মেহমান আসলেই যেন বেশি সময় নিবে, ঘুমাবে কোথায়, খাবে কোথায়, থাকবে কোথায়, এত কথা বলবে। এই জিনিসটা এখন মানুষ হচ্ছে একটু কম পছন্দ করে। বিশেষ করে ঢাকা শহরের মানুষ যারা আছে, ঢাকা শহরের মানুষ তো হচ্ছে খুবই কম পছন্দ করে। ঢাকার মানুষেরা হচ্ছে এই যে হ্যাঁ, তারা খুবই হসপিটালিটির দিক দিয়ে তারা এগিয়ে, অবশ্যই তারা খুব ভালোভাবে মানুষকে আপ্যায়ন করে, কিন্তু মানুষ আসুক এই জিনিসটা তারা পছন্দ করে না। ওকে, এখানে এসে একটা ওয়ার্ড আছে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি? অপরিচিত, তাই না? বা হচ্ছে আগন্তুক। তাহলে এটা বিপরীত কি হবে? পরিচিত ব্যক্তি। তাহলে কি হবে? ফ্যামিলিয়ার অথবা নোন পারসন অথবা রিলেটিভ। হ্যাঁ, পরিচিত, একদম আত্মীয়, রিলেটিভ। ওকে, আচ্ছা, তারপরে আসে
তাহলে এনকারেজ মানে কি? উৎসাহিত করা। এখানে একটা ওয়ার্ড পেলাম, তাহলে উৎসাহিত করে একটা ভার্বে আছে, তাহলে কি আমরা ভার্বে অ্যানসার করব? তাহলে সহজ ওয়ার্ড আছে ইন্সপায়ার, ইন্সপায়ার, অথবা কি পাই একটা ওয়ার্ড খুবই পরিচিত মোটিভেট, মোটিভেট। ওকে, ইন্সপায়ার অথবা মোটিভেট, রাইট? খুবই সহজ ওয়ার্ড, এগুলো কিন্তু একদম তোমাদের পরিচিত শব্দ। দেখো কোনো শব্দ কিন্তু তোমাদের অপরিচিত না, হয়তো এক দুইটা শব্দ শুধু অপরিচিত। সো আজকে ক্লাসের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদেরকে। চলো, people could travel hundreds of miles with having a single penny। বলছে মানুষ অল্প টাকা নিয়ে, অল্প কিছু পয়সা নিয়েও মানুষ মাইলের পর মাইল যেতে পারতো, অল্প কিছু টাকা থাকা সত্ত্বেও। কারণ কি, একজনের বাড়িতে গেলে সে না খাইয়ে ফেরত দিত না থাকে। যদি বলতো যে যে আম্মা জান আজকে তো আমি খাবার খাই না, আমাকে কিছু খাবার দেন, আমি তো অমুক জায়গায় যাচ্ছি, আমি রাস্তায় আটকে গেছি, আমাকে খাবার দেন, এই জিনিসটা মানুষ করতে পারতো, আগের দিন ছিল। হ্যাঁ, আমার নানার থেকে আমি শুনছি। হ্যাঁ, আমার নানা যখন মারা যায় তখন ওনার বয়স ছিল 110, অ্যারাউন্ড 110 to 12। তো তখন নানা বলছে যে আমরা 2 টাকা নিয়ে 3 টাকা নিয়ে এই আমাদের ধরো আমাদের এলাকা তো হচ্ছে দাউদকান্দি থেকে একদম কুমিল্লা চলে যেত হাঁটতে হাঁটতে, কি চানাচুর বাদাম এগুলা খেয়ে খেয়ে গিয়ে কুমিল্লা যেত, কুমিল্লা থেকে আবার রাতের বেলা সন্ধ্যাবেলা চলে আসতো। আমার নানা এরকম গল্প বলছে। পরে শুনলাম যে আসলে এই কথাগুলো মিথ্যা না। নানার যে স্ট্রেংথ ছিল, নানার যখন বয়স 94-95 ওই টাইমটায়, আমি যখন 9-10 পড়ি তখন, না 9-10 না, আরো তখন নানা 100-র কাছাকাছি বয়স। তো নানা আমাকে যখন ধরতো তখন আমি ছুটতে পারতাম না, আমাকে ধরলে ছুটতে পারতাম না। নানার তখন বয়স 100 বা অ্যারাউন্ড 100, 98-99। তো এই ব্যাপারটা খেয়াল করলাম যে আমার নানার একটা শক্তি, কারণ কি আমার শক্তি নাই। আমার মনে হয় যে আমার বয়স এখন 25 বছর, আমার মনে হয় যে আমার বয়স হয়ে গেছে এখন 40 বছর। ভালো লাগে না, আমরা হাঁটাহাঁটি করি না ঢাকা শহরের মধ্যে, আমরা খেলাধুলা করি না, আমরা আড্ডা দেই না, আমরা হাঁটতে বের হই না, আমরা দৌড়াদৌড়ি করি না, এই যে ব্যাপারগুলো করি না, তাই বলে কি হয়েছে আমাদের শরীর না ঝংকার ধরে আছে দিন দিন। তোমরা যারা ঢাকার বাইরে আছো তোমরা সত্যি সুখে আছো এই দিকটা দিয়ে, তোমাদের খেলাধুলা করার জায়গা আছে, তোমাদের ঘোরার জায়গা আছে, তোমাদের মধ্যে বন্ধুত্বের মধ্যে দেখা সাক্ষাৎ করার জায়গা আছে, তোমরা আড্ডা দিতে পারো, গল্প করতে পারো, চায়ের দোকানে বসতে পারো। এই জিনিসটা খুবই ভালো লাগে আমার। কিন্তু আমাদের ঢাকার শহরে কি হয়ে গেছে ব্যাপারটা, আমাদের না, আমি ঢাকার না, কিন্তু আমি ঢাকায় বসবাস করি গত কত বছর যাবত, 17 থেকে। তো এই ব্যাপারটা এমন হয়ে গেছে, ঢাকায় বের হওয়ার জায়গা নেই। তুমি বের হবো কোথায়? বের হইতে মানুষ ইচ্ছেই করে না। কারণ কি, রাস্তায় বের হলেই ঘন্টার পর ঘন্টা জ্যাম, ধুল বালু, একদম নাক বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তারপর হচ্ছে ময়লার দুর্গন্ধ, তারপর হচ্ছে ঘাম, গরম, এরপর হচ্ছে হর্নের শব্দ, মানুষের ঘিজি ঘিজি অবস্থা। এই ঢাকা শহরে শুধুমাত্র প্রযুক্তিগত সুবিধার, পড়াশোনা, চিকিৎসা সুবিধা না থাকলে মানুষ ঢাকায় আসতো না। এই কারণে ঢাকা রাজধানী মানুষকে টেনে টেনে আনে, আবার কষ্ট দেয়। যাই হোক, আমার ভালো লাগে হচ্ছে গ্রামের মধ্যে সন্ধ্যাবেলা বন্ধুরা মিলে ঘুরতে বের হবো, চা খাবো, গল্প করব, পুকুর পাড়ে বসে থাকবো, নদীর ধারে গিয়ে একসাথে গল্প করব, গান গাইবো, আড্ডা দিব। ওই জিনিসটার আসলে মজাটা ঢাকায় নাই। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি। তাহলে বলেছে একজন মানুষ ট্রাভেল করতে মানে ভ্রমণ করা। তাহলে ভ্রমণ করা ইংলিশ কি? ট্রাভেলের সিনোনিম হচ্ছে ভিজিট। কি পাচ্ছি এখানে আমরা? ভিজিট। ওকে, আচ্ছা, হ্যাভিং, হ্যাভ মানে হচ্ছে রাখা, তাই না? তাহলে হ্যাভিং দেখবা আইএনজি ফর্মে আছে, অ্যানসারটা আইএনজি ফর্মে করবা। তাহলে রাখা ইংলিশ কি? কিপিং, রাইট? রাখা ইংলিশ কি? কিপিং। অথবা রাখা ইংলিশ কি হতে পারে? আরেকটা হতে পারে টেকিং, রাইট? তার কাছে কোনো টাকা না থাকলেও, একদম অল্প টাকা থাকলেও সে মাইলের পর মাইল সে যাইতে পারত। তারপর লাইনে আসি। নাওয়াডেজ, কিন্তু বর্তমানে পিপল হ্যাভ বিকাম কমার্শিয়াল, মানুষ এখন খুবই অর্থনৈতিক হয়ে গেছে মানুষ, এন্ড সেলফ সেন্টার্ড, এবং সে খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে, ইন দেয়ার এটিকেট, তাদের আচরণে, এন্ড ম্যানার্স, এবং তাদের ব্যবহারে। মানুষ এখন খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে এবং খুব অর্থনৈতিক চিন্তা ভাবনাশীল হয়ে গেছে, তারা খুবই কমার্শিয়াল হয়ে গেছে, তারা খুব মানে চিন্তা ভাবনা করে, একটা টাকা ভাঙলে খুব চিন্তা করে যে এটা তার জন্য ভেঙে ফেললাম, তাকে খাওয়াই ফেললাম, তাকে 100 টাকা খাওয়াই ফেললাম, আমার লস হয়ে গেল। তো এই জিনিসটা বলছে। তাহলে কি পাচ্ছি আমরা? সেলফ সেন্টার্ড মানে হচ্ছে আত্মকেন্দ্রিক। তাহলে বিপরীত কি হবে? সবার জন্য উদার। তাহলে উদার ইংলিশ কি? লিবারেল। ওকে, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। লিবারেল মানে হচ্ছে একদম মুক্ত মনা, সবার জন্য সে উদার। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এটিকেট। এটিকেট মানে আচরণ, তাই না? আচরণ কি হবে? ম্যানার। ম্যানার না দিয়ে ম্যানার শব্দটা যেটা আছে তুমি বিহেভিয়ার দাও, বিহেভিয়ার। ওকে, তারপর আসি
ওকে, এই পর্যন্ত শেষ। ইন অল রিলিজিয়ন্স, সকল ধর্মে হসপিটালিটি ইজ এনকারেজ, সকল ধর্মে আতিথ্যতাটাকে অনুপ্রাণিত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। বিকজ হসপিটালিটি ব্রিংস পিচ এন্ড অ্যামিটি ইন দ্য সোসাইটি, কারণ এই আতিথ্যতা আমাদের সমাজের মধ্যে শান্তি ও বন্ধুত্ব বয়ে আনে, শান্তি ও বন্ধুত্ব। ওকে, তাহলে পিচ এটার বিপরীত কি শব্দ হবে? পিচ মানে শান্তি, তাহলে শান্তির বিপরীত কি হবে? অশান্তি, কনফ্লিক্ট। কনফ্লিক্ট, অথবা বলতে পারে আনহ্যাপিনেস। ওকে, আচ্ছা, আর কি আছে? অ্যামিটি মানে বন্ধুত্ব, তাহলে বন্ধুত্বের বিপরীত কি হবে? বন্ধুত্বের বিপরীত হবে হোস্টাইল, তাহলে অ্যামিটি, তাহলে কি হবে? অ্যামিটি কিন্তু নাউনে আছে, তাহলে হোস্টাইল দিলে হবে না, হস্টিলিটি, হস্টিলিটি। ওকে, হস্টিলিটি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব, এটা কিন্তু বন্ধু ভাবাপন্ন বলে নাই বা বন্ধুত্বপূর্ণ বলে নাই। তাহলে অ্যামিটি যেহেতু নাউনে আছে, তাহলে অ্যানসারটা নাউনে করব। তাহলে ওই যে এর আগে করছিলাম হোস্টাইল, দেখে যাবে হস্টিলিটি নাউন ফর্ম। লাস্ট কি আছে দেখো তো? টু ফর্ম আ বেটার সোসাইটি, একটা ভালো সমাজ গঠন করতে উই নিড টু কালটিভেট ইট, আমাদের এটা ধারণ করতে হবে, মনের মধ্যে লালন করতে হবে, এটা চর্চা করতে হবে। তাহলে কালটিভেট মানে কি পাচ্ছি? চর্চা করা। তাহলে চর্চার সিনোনিম কি হবে? প্র্যাকটিস। ওকে, ডান। চলো পরের কোশ্চেন যাই। এটা হচ্ছে যশোর বোর্ডে 2000, আমাদের মনে এইটাই মনে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটাই আমরা একটু প্র্যাকটিস করি। চলো চলো এই কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখি। হ্যাঁ, ইলিটারেসি ইজ এ কার্স। কার্স মানে হচ্ছে একটা অভিশাপ, তাই না? কার্স মানে কি? অভিশাপ। তাহলে ইলিটারেসি ইজ এ কার্স, একটা অভিশাপ। তাহলে অভিশাপের কি চাইছে? বিপরীত, তাহলে কি? আশীর্বাদ। তা আশীর্বাদ কি? ব্লেজিং, অথবা কি হতে পারে? ব্লেজিং অথবা কি হতে পারে? বুন। বুন মানে কি? আশীর্বাদ, বর। হ্যাঁ, বর বলি আমরা, মানে বর, সাপে বর পেয়েছে মানে আশীর্বাদ হওয়া, মানে ভালো কিছু হওয়া। আচ্ছা, ইট রিটার্স, এই অশিক্ষা বা নিরক্ষরতা, ইট রিটার্স, এটা বাধা দেয়। রিটার্ড মানে কি? বাধা দেওয়া। খেয়াল করো, রিটার্ড শব্দটার বাংলা কি পাচ্ছি? রিটার্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে বাধা দেওয়া, কাউকে বাধাগ্রস্ত করা। তাহলে ইট রিটার্ডস অল ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ আ কান্ট্রি, তাহলে এই নিরক্ষরতা একটা দেশের সকল উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করে। তাহলে রিটার্ড যেহেতু ভার্বে আছে, তাহলে ভার্বে অ্যান্সার করবো। তাহলে কি? ডিস্টার্ব। দেখো এখানে একটা এস আছে, তুমি এসটা দিয়ে দিবা। ডিস্টার্বস অথবা হ্যাম্পার্স অথবা হিন্ডার্স। ওকে, আচ্ছা, তারপর আসি। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে an illiterate nation groups in darkness, আচ্ছা গ্রুপ না, এটা হবে হচ্ছে গ্রুপস ইন ডার্কনেস। আচ্ছা, গ্রুপ মানে হচ্ছে নিমজ্জিত থাকা, ইন ডার্কনেস উইথ নো ডেফিনিট গোল। এটা বলা হয়ে থাকে যে একটা নিরক্ষর জাতি, তারা কোনো ধরনের তাদের উদ্দেশ্য থাকে না, তারা জীবনের উদ্দেশ্য ছাড়া, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া, গোল ছাড়া তারা অন্ধকারে নিমজ্জিত থাকে। তাহলে যে জাতি ধরো উন্নত, তারা রোবট আবিষ্কার করবে, তারা হচ্ছে ইলেকট্রিক কার আবিষ্কার করবে, তারা অনেক কিছু আবিষ্কার করবে, তাদের লক্ষ্য আছে যে আমরা চাঁদে আমাদের পরবর্তী মিশন করব, আমরা স্যাটেলাইট বানাবো, আমরা অনেক ভ্যাকসিন আবিষ্কার করব। কিন্তু যেই জাতিটা নিরক্ষর, তাদের কিন্তু ওই ধরনের কোনো আবিষ্কার, বড় কোনো কিছু করার চিন্তা, এই ধরনের মনোভাব তাদের থাকেই না। তাহলে এই জায়গায় কি পাচ্ছি? একটা ওয়ার্ড পাচ্ছি ইলিটারেট, রাইট? ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, তাহলে বিপরীত কি হবে? লিটারেট। অথবা কি হবে? শিক্ষিত, এডুকেটেড। অথবা এটা হইতে পারে টট। টট মানে কাউকে শেখানো হয়েছে। তাহলে ডার্কনেস এর বিপরীত কি? ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, তাহলে কি হবে? এটা বিপরীত হচ্ছে লাইট। লাইট, ওকে, অথবা এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট। ওকে, তারপর আসি। তাহলে গোল মানে কি? লক্ষ্য। লক্ষ্য মানে হচ্ছে জীবনের টার্গেট অথবা ভিশন। ওকে, অথবা ভিশন। ওকে, তারপর আসি। ইনফ্যাক্ট, সত্যি বলতে অ্যান ইলিটারেট পারসন ইজ কনজারভেটিভ, একজন নিরক্ষর মানুষ খুবই কনজারভেটিভ। খুবই কনজারভেটিভ শব্দটা এরকম যে ধরো, যেই মানুষ খুব ভালো চিন্তা করে না, যে মানুষ খুব নিজেকে নিজে নিয়ে চিন্তা করে, সে অন্য কারো উন্নতি হোক, অন্য কারো উপকার হোক, দেশের সমস্যার সমাধান হোক, এই ব্যাপারে সে খুব উদার না,
তার মানে হচ্ছে সে খুব আত্মকেন্দ্রিক। তাহলে কনজারভেটিভের বিপরীত কি হবে? ওই যে লিবারেল। কনজারভেটিভের বিপরীত কি হবে? লিবারেল। ওকে, উদার। তাহলে কনজারভেটিভ মানে যে নিজেকে নিয়ে ভাবে, যে সে মনে করে না আমার পড়াশোনা করা উচিত, আমার একটা নতুন ভাষা শেখা উচিত, আমার বিজ্ঞান শেখা উচিত। এটা হচ্ছে কনজারভেটিভ, যে আমি নিজেকে আবদ্ধ করে ফেলবো সবকিছু, আমার কিছু লাগবে না। এটা কিন্তু তার অপারগতাকে সে স্বীকার না করে, বরং সে মনে করছে আমার কিছু লাগবে না, বরং লাগে, শিক্ষা লাগে, বিজ্ঞান লাগে, প্রযুক্তি লাগে, ধর্ম লাগে, সবকিছু আমাদের অর্জন করতে হয়, শিখতে হয়। কিন্তু যে মানুষ কনজারভেটিভ, সে সবকিছুকে বাদ দিয়ে বলে আমার কিচ্ছু লাগবে না, তারাই কিন্তু নিরক্ষর। আচ্ছা, তাহলে এটা বিপরীত হচ্ছে লিবারেল। ওকে, আচ্ছা কি বলছে দেখো, তাহলে তারা কনজারভেটিভ, সুপারস্টিশিয়াস এন্ড ব্লাইন্ড, তারা কুসংস্কার সম্পন্ন এবং তারা অন্ধ। এই অন্ধ বলতে চোখে অন্ধ না, তাদের চিন্তা চেতনায় তারা অন্ধ। তারা বিজ্ঞানকে দেখতে চায় না, তারা ভালো জিনিসকে দেখতে চায় না। আচ্ছা, হি ক্যান কন্ট্রিবিউট ভেরি লিটল টু হিজ সোসাইটি অ্যান্ড কান্ট্রি, সে তার সমাজ অথবা দেশের মধ্যে খুব কমই কি করতে পারে, খুব অবদান রাখতে পারে। তাহলে কম মানে একদম কম। তাহলে কমটার দুইটা ওয়ার্ড হইতে পারে, একটা হচ্ছে লিটল। লিটল মানে কি বলতো? লিটল, আর একটা হচ্ছে ফিউ। খেয়াল রাখতে হবে, ফিউ ওয়ার্ডটা ইউজ করবো আমরা কাউন্টেবল নাউনে, ঠিক আছে? ফিউ কখন? কাউন্ট নাউনে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কি আছে বলো? ওকে, আনকনসিয়াসনেস এন্ড আনঅ্যাওয়্যার অফ হিজ রাইট এন্ড রেসপন্সিবিলিটিস। তাহলে বলছে হি ইজ, ওই নিরক্ষর ব্যক্তিটা সে আনকনসিয়াস, সে খুবই অসতর্ক, অফ হিজ রাইট এন্ড রেসপন্সিবিলিটিস, তার অধিকার কি এবং তার দায়িত্ব কি একটা রাষ্ট্রের প্রতি, সেই ব্যাপারে সে খুবই অসতর্ক, অসচেতন। তাহলে আনকনসিয়াসনেসের বিপরীত কি হবে? এটা বিপরীত হবে আনঅ্যাওয়্যার। শেষ, একই জিনিস। আনকনসিয়াস আর আনঅ্যাওয়্যার সেম জিনিস। ওকে, এই কি পাচ্ছি? ওকে, তার পরের ওয়ার্ড আসে রেসপন্সিবিলিটিস। ওয়ার্ডটা কি নাই? এই যেখানে আছে, রাইট? ওকে, আচ্ছা এটা পরে আসছে, রাইট? আচ্ছা, আমরা আসি। হ্যাঁ, রেসপন্সিবিলিটিস মানে কি পাচ্ছি? দায়িত্ব, রাইট? দায়িত্ব, কর্তব্য। তাহলে কি হয়? দায়িত্ব কি হয়? ডিউটি। দায়িত্বের ইংলিশ কি? ডিউটিস। একটু আগে বড় হয়ে গেছে দুটো ওয়ার্ড। অথবা হইতে পারে অব্লিগেশনস। অব্লিগেশনস, রাষ্ট্রের প্রতি তুমি কোন কাজটা করতে বাধ্য, এটাকে আমরা বলেছি অব্লিগেশনস। অথবা কি বলতে পারি আমরা? হচ্ছে ডিউটিস, আমাদের দায়িত্ব। আচ্ছা, তারপরে আসি কি বলছে দেখো, দ্য হোল কান্ট্রি, সম্পূর্ণ দেশ, ইজ রেসপন্সিবল ফর দিস। তাহলে এই যে নিরক্ষরতা, এই যে একটা জাতিকে নিরক্ষর রাখা, এটার জন্য কি একজন ব্যক্তি দায়ী না, পূর্ণাঙ্গ, সম্পূর্ণ জাতিটাই দায়ী আজকে। তাহলে পূর্ণাঙ্গ ইংলিশ কি? হোল। তার মানে এন্টায়ার বা ফুল বা কমপ্লিট, সম্পূর্ণ। তাহলে কি পাচ্ছি? হোল মানে এন্টায়ার অথবা ফুল অথবা কমপ্লিট। ওকে, আচ্ছা তারপর আসি। মোস্ট অফ আওয়ার পিপল আর ইলিটারেট অ্যান্ড পুয়ার, আমাদের বেশিরভাগ মানুষই, দেশের বেশিরভাগ মানুষই